এসকেবি বাংলা টিউটোরিয়ালে তোমাদের স্বাগত। আশা করছি তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো। এসএলএসটি এবং মাদ্রাসা বিষয়ের পরীক্ষার প্রিপারেশনের জন্য বাংলা বিষয় থেকে আমাদের এই চ্যানেলে বিভিন্ন ধরনের ক্লাস দেওয়া হয়ে থাকে। তার পাশাপাশি বিভিন্ন ধরনের মক টেস্টও নেওয়া হয়ে থাকে ধারাবাহিকভাবে। আজকে আমরা আমাদের এই ক্লাসে করব সমাস নিয়ে বিস্তারিত আলোচনা। এর আগে ব্যাকরণের যে টপিকগুলো এই চ্যানেলে আলোচনা করা হয়ে গেছে সেটা একবার মনে করে দেওয়ার চেষ্টা করছি। প্রত্যয় থেকে একদম শুরু থেকে শেষ পর্যন্ত পরপর ধারাবাহিকভাবে 25টি ক্লাস এই চ্যানেলে দেওয়া হয়েছে। তোমাদের মধ্যে যাদের প্রত্যয় নিয়ে সংশয় রয়েছে বা প্রত্যয় সম্পর্কে ভীতি রয়েছে তারা এই প্রত্যয় সম্পর্কে এই ক্লাসগুলি দেখে নিতে পারো, প্লেলিস্ট করা রয়েছে। তার পাশাপাশি আমাদের এই চ্যানেলে বাক্য সম্পর্কে ক্লাস হয়ে গেছে, বাচ্য সম্পর্কে ক্লাস হয়ে গেছে, বাক্যের গঠনগত দিক থেকে যে শ্রেণীবিভাগ সে সম্পর্কে হয়ে গেছে, বাক্য গঠনের শর্তাবলী এই সম্পর্কে ক্লাস হয়ে গেছে, ধাতু সম্পর্কে ক্লাস হয়ে গেছে, ক্রিয়ার প্রকার সম্পর্কে ক্লাস হয়ে গেছে। তোমাদের যাদের ইচ্ছা সেই ক্লাসগুলো দেখে নিতে পারো। আজকে আমরা করব সমাস সম্পর্কে বিস্তারিত আলোচনা। চলো তাহলে দেরি না করে আজকের ক্লাসটি শুরু করছি। সমাস কাকে বলে প্রথমেই আমরা জানব। পরস্পর অর্থ সম্বন্ধ আছে এরূপ দুই বা তার অধিক পদ মিলিত হয়ে এক পদে পরিণত হলে সেই মিলনকে কি বলা হয়? সেই মিলনকে বলা হয় সমাস। যেমন উদাহরণ দিচ্ছি, ভীম একটা পদ, অর্জুন একটা পদ, ভীম ও অর্জুন মিলে একটা পদে পরিণত হলো। দেখো এখানে দুটো পদ রয়েছে, ভীম এবং অর্জুন দুটো পদ মিলে কি হলো? ভীমার্জুন একটা পদে মিলিত হলো। তাহলে কি হলো? সংজ্ঞায় মিলে যাচ্ছে যে পরস্পর অর্থ সম্বন্ধ থাকবে এরূপ দুই বা তার অধিক পদ। এখানে দুটো পদ এক পদে মিলিত হয়েছে। তো অধিক পদ যখন মিলিত হয়, মিলিত হয়ে কি হয়? এক পদে পরিণত হয়, তখন তাকে আমরা বলবো সমাস। উদাহরণটি বুঝতে পারলে? সমাস শব্দের অর্থ হলো সংক্ষেপ। খুবই গুরুত্বপূর্ণ তথ্যটি বিভিন্ন টেট এক্সামে এসে থাকে বা তোমাদের সাবজেক্টের জন্য খুব গুরুত্বপূর্ণ। ব্যাকরণে এর অর্থ হলো একপদীকরণ। তাহলে কি জানলাম আমরা? যে সমাস শব্দের অর্থ হলো সংক্ষেপ আর ব্যাকরণে এর অর্থ হলো একপদীকরণ। সমাস শব্দের সন্ধি সম যুক্ত অস মিলে কি হয়? সমাস। খুবই গুরুত্বপূর্ণ, সন্ধিও কিন্তু এসে থাকে। সমাস শব্দের প্রকৃত প্রত্যয় এখন জানবো। সমপূর্বক, সম ময়ে হসন্ত হবে, সমপূর্বক অস যুক্ত ঘয়, ঘ এ। সমাসের কাজ কি এখন আমরা জানব। সমাসের কাজ হলো নতুন শব্দ গঠন করা। এখন আমরা জানব সমাসের প্রকারভেদ সম্পর্কে। সংস্কৃতে সমাস প্রধানত 4 প্রকার। খুবই গুরুত্বপূর্ণ তথ্যটি তোমাদের এইভাবে দিতে পারে যে সংস্কৃতের সমাস কত প্রকারের হয়? সংস্কৃতের সমাস 4 প্রকারের হয়। সেগুলো কি কি? যথা দ্বন্দ্ব সমাস, তৎপুরুষ সমাস, বহুব্রীহি সমাস এবং অব্যয়ীভাব সমাস। আর যে সমাস রয়েছে যেরকম কর্মধারয় সমাস, তারপরে রয়েছে দ্বিগু সমাস, তাহলে সেই সমাসগুলো কোথায় গেল সেই সম্পর্কে এখন আমরা একটু জানব। দেখো এই 4 প্রকার সমাসের মধ্যেই সেই সমাসগুলো কিন্তু ঢুকে রয়েছে। এর মধ্যে আবার কর্মধারয় সমাস তৎপুরুষের অন্তর্গত, তৎপুরুষ সমাসের অন্তর্গত করেছে সংস্কৃতে, এবং দ্বিগু সমাস আবার কি করেছে? কর্মধারয় সমাসের অন্তর্গত। কিন্তু আমরা বাংলা সমাসকে মোটামুটি 6 প্রকার ধরে নিতে পারি। যেমন কি কি সেই 6 প্রকার? দ্বন্দ্ব সমাস, তৎপুরুষ সমাস, কর্মধারয় সমাস, দ্বিগু সমাস, বহুব্রীহি সমাস এবং অব্যয়ীভাব সমাস। এখন আমরা জানব, তাহলে এখান থেকে আমরা কি জানলাম আরেকবার বলছি, যে সংস্কৃতের সমাস 4 প্রকার, সেই 4 প্রকার কি কি আমরা জেনেছি। আর বাংলায় সমাস আবার কত প্রকারের হয়? মোটামুটি 6 প্রকারের হয়। সেই 6 প্রকার কি কি সেটাও আমরা জেনেছি। এখন আমরা জানব সমাস গঠনের উপাদান, কিভাবে সমাস গঠিত হয়, অর্থাৎ সমাস কি কি উপাদানে গঠিত হয়। 1 নম্বরে রয়েছে দেখো সমস্ত পদ বা সমাসবদ্ধ পদ। সমাসে একাধিক পদ মিলিত হয়ে একটি পদ গঠিত হয়, সেই একটি পদকে সমস্ত পদ বা সমাসবদ্ধ পদ বলে। দেখো উদাহরণের সাহায্যে আমি একটু বোঝানোর চেষ্টা করছি। এর আগে আমি কি নিয়েছিলাম বাক্যটি, যে ভীম ও অর্জুন, তাহলে কি হলো? ভীম একটা পদ, অর্জুন একটা পদ, এই দুটো পদ মিলে কি হলো? ভীমার্জুন একটি পদে মিলিত হলো। তাহলে কি বলছে? সমস্ত পদ কাকে বলছে? যে একাধিক পদ যখন মিলিত হয়ে একটি পদ গঠন করে তখন তাকে কি বলা হয়? সমস্ত পদ। তাহলে দেখো ভীমার্জুন হলো এখানে সমস্ত পদ বা সমাসবদ্ধ পদ।
এখানে ঠিক তেমনইভাবে ধর্মকর্ম, ধর্ম ও কর্ম ব্যাসবাক্য হবে। সেখানে এক পদ কী হবে? ধর্মকর্ম। ভীমার্জুন তো দেখালামই। এরপর আমরা জানব সমস্যমান পদ সম্পর্কে। তাহলে দেখো, সমাস গঠনের উপাদানে এক নম্বরে কি জানলাম? সমস্ত পদ বা সমাসবদ্ধ পদ কি সেটা সম্পর্কে। এখন আমরা জানব সমস্যমান পদ কি। যে পদগুলির সমবায়ে সমস্ত পদ গঠিত হয় তাদের প্রত্যেকটি পদকে সমস্যমান পদ বলে। কি আমরা জেনেছি যে সমাসে পরস্পর দুটো পদ থাকতেই হবে, দুটোর বেশিও থাকতে পারে। তাহলে সেই যে পদগুলি মিলিত হয়ে একটি পদে পরিণত হয় সেই পদগুলিকে আমরা কি বলবো? সমস্যমান পদ। দেখো এখানে কি ভীম ও অর্জুন, সেই উদাহরণটি নিচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। ভীম ও অর্জুন মিলে ভীমার্জুন হয়েছে। ভীমার্জুন এর আগে আমরা কি জেনেছি? এটা হচ্ছে একটা সমস্ত পদ বা সমাসবদ্ধ পদ। আর সমস্যমান পদগুলো কোনগুলি? ভীম ও অর্জুন। এখানে সমস্যমান পদ হলো দুটি, ভীম ও অর্জুন। সমাসের এই ব্যাসবাক্যটিতে সমস্যমান পদগুলি কি কি? ভীম ও অর্জুন। অর্থাৎ সমস্ত পদ বা সমাসবদ্ধ পদগুলিকে ভাঙলে যে পদগুলি পাওয়া যায় তাদের প্রত্যেকটি পদকে কি বলা হয়? সমস্যমান পদ। 3 নম্বরে রয়েছে দেখো পূর্বপদ। সমস্যমান পদগুলির মধ্যে যে পদটি প্রথমে থাকে তাকে বলা হয় পূর্বপদ। যেমন ভীম ও অর্জুন, এই যে ব্যাসবাক্যটি, ভীম প্রথমে রয়েছে, তাহলে কি বলবো? এটাকে বলবো পূর্বপদ। আর এই দুটি সমস্যমান পদের মধ্যে ভীম পদটি যেহেতু প্রথমে রয়েছে তাই বলা হয়েছে ভীম পদটি হলো পূর্বপদ। 4 নম্বরে রয়েছে দেখো উত্তরপদ বা পরপদ। দুটো নাম রয়েছে, উত্তরপদও বলতে পারো বা পরপদও বলতে পারো। সমস্যমান পদগুলির মধ্যে যে পদটি পরে থাকে তাকে উত্তরপদ বা পরপদ বলে। যেমন ভীম ও অর্জুন, সেই উদাহরণটি আবার রিপিট করছি তোমাদের সুবিধার জন্য। ভীমার্জুন হয়েছে ভীম ও অর্জুন মিলে। এই ব্যাসবাক্যটির মধ্যে অর্জুন পদটি পরে রয়েছে, তাই এই পদটি হলো পরপদ বা উত্তরপদ। 5 নম্বরে রয়েছে দেখো ব্যাসবাক্য বা বিগ্রহ বাক্য বা সমাস বাক্য কি সেটা জানবো। যে বাক্য বা বাক্যাংশের দ্বারা সমাসবদ্ধ পদের অর্থ বিশ্লেষণ করা হয় অর্থাৎ ব্যাখ্যা করা হয় সেই বাক্য বা বাক্যাংশকে ব্যাসবাক্য বলে। যেমন ইন্দ্রকে জয় করেছেন যিনি, কি হয়েছে? ইন্দ্রজিৎ। তাহলে ইন্দ্রজিৎ হলো সমাসবদ্ধ পদ, এর আগে আমরা জেনেছি। ইন্দ্রকে জয় করেছেন যিনি, এই যে বাক্যটি, ইন্দ্রজিৎ এই শব্দটিকে কিন্তু বিশ্লেষণ করেছে এই বাক্যটির দ্বারা। তাহলে এই বাক্যটি হলো কি? ব্যাসবাক্য বলতে পারো বা বিগ্রহ বাক্যও বলতে পারো, আবার সমাস বাক্যও বলতে পারো। এখন আমরা জানব সমাস নির্ণয়ের প্রধান নিয়ম সম্পর্কে। যে সমাস যখন নির্ণয় করতে যাব সেই নিয়মগুলো কি কি সেটা একটু জেনে নেব। সমাস নির্ণয়ের প্রথমেই সমাসবদ্ধ বা সমস্ত পদটিকে ব্যাসবাক্যে পরিণত করতে হবে। তারপর ব্যাসবাক্যের মধ্যে নিহিত চিহ্নের সাহায্যে সমাস নির্ণয় করতে হবে। এইটুকুই আপাতত তোমরা মনে রাখো যে যখন কোনো সমাসবদ্ধ পদ দেওয়া হলো তোমাদের সামনে, যে বললো যে এটা সমাস নির্ণয় করো, তখন তোমরা কি করবে? সেই সমাসবদ্ধ পদের বা সমস্ত পদের কি করবে? যে অর্থ অনুযায়ী ব্যাসবাক্যে ভাঙবে বা ব্যাসবাক্য নির্ণয় করবে, এবং সেই যে ব্যাসবাক্য পাবে সেই বাক্যের মধ্যে যে চিহ্নগুলি পাবে সেই চিহ্নের দ্বারা কিন্তু সমাস নির্ণয় করতে হবে। এইটুকুই আপাতত তোমরা মনে রাখো। সেই চিহ্নগুলো কি কি প্রত্যেকটি সমাস যখন আমরা আলোচনা করব সেই চিহ্নগুলি সম্পর্কেও কিন্তু আমরা আলোচনা করব। এই ব্যাপারটি কিন্তু তখন তোমাদের আরও ক্লিয়ার হয়ে যাবে। তবে দ্বন্দ্ব সমাসে যাওয়ার আগে আরও একটি কথা তোমাদের বলছি। এখানে যে 6 প্রকার সমাসের কথা আমরা জানলাম বাংলাতে, তো দেখো একটি ক্লাসে কিন্তু এই ক্লাসগুলি করানো সম্ভব নয়। সেই জন্য ভেবেছি যে আজকে আমরা জানবো দ্বন্দ্ব সমাস সম্পর্কে। এরপর যে ভাগগুলি করেছি বা করা হয়েছে সমাসের, সেই ভাগগুলি অনুযায়ী আমরা পরপর ক্লাসগুলি করতে থাকবো। তাহলে দেখবে যে সমাসটি তোমাদের আরও ক্লিয়ার হয়ে যাবে। একটি ক্লাসে সমাস কিন্তু করানো যেত, কিন্তু কি হতো ব্যাপারটা বলো তো, সমস্ত কিছু কিন্তু মাথার উপর দিয়ে যেত। যারা তোমরা সমাসটা জানো বা শিখেছো তাদের ক্ষেত্রে হয়তো সুবিধা হতো যে একটি ক্লাসে সমাস সম্পর্কে তোমরা ডিটেলসে পেয়ে যাচ্ছ। কিন্তু তোমরা যারা তোমাদের মধ্যে সমাস সম্পর্কে কোনো ধারণাই নেই এমন কোনো স্টুডেন্টও আছো, তাদের কিন্তু এই একটি ক্লাসে যখন সমাস বিস্তারিত আলোচনা করা হতো তাহলে কিন্তু ব্যাপারটি পুরোটাই একদম মাথার উপর দিয়ে যেত। সেই কথা মাথায় রেখে শুধুমাত্র আজকে আমরা করব এই ক্লাসে দ্বন্দ্ব সমাস সম্পর্কে। এখন আমরা করব দ্বন্দ্ব সমাস সম্পর্কে। যে সমাসে প্রত্যেকটি সমসমান পদের
অর্থ প্রধানভাবে বোঝায় তাকে দ্বন্দ্ব সমাস বলে। সমসমান পদ কি আমরা জেনেছি, সমস্ত পদ কি সেটাও আমরা জেনেছি, ব্যাসবাক্য কি সেটাও আমরা জেনেছি। তাহলে এখানে বলার আর প্রয়োজন মনে করছি না, শুধু এটাই বলছি যে সমাসে প্রত্যেকটি সমসমান পদের অর্থ প্রধানভাবে বোঝায় তাকে দ্বন্দ্ব সমাস বলে। দ্বন্দ্ব সমাস যেরকম উদাহরণ যখন দেব তখন ব্যাপারটি আরও ক্লিয়ার হবে। দ্বন্দ্ব শব্দের অর্থ কি? সংঘাত। এটিও কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি তথ্য। ব্যাকরণের শব্দটি যুক্ত অর্থে প্রযুক্ত হয়। এখানে দেখো দ্বন্দ্ব কি হয়? দ্বি যুক্ত, দ্বি মেলে কি হয়? দ্বন্দ্ব হয়। এটাও খুব গুরুত্বপূর্ণ। এখন আমরা জানব দ্বন্দ্ব সমাসের ব্যাসবাক্য গঠন কিভাবে, বা কোন ব্যাসবাক্য দেখে আমরা চিনব যে সেটা দ্বন্দ্ব সমাস হয়েছে, সেই সম্পর্কে এখন আমরা জানব। দ্বন্দ্ব শব্দের সাধারণ অর্থ হলো কলহ। কলহ হলো পারিভাষিক অর্থ কি? মিলন। তাহলে কি হবে? এরকম প্রশ্ন তোমাদের দিতেই পারে যে দ্বন্দ্ব শব্দের সাধারণ অর্থ কি? সাধারণ অর্থ কিন্তু কলহ বা বিবাদ, যেটা ঝগড়া এরকম আমরা বলে থাকি। আর পারিভাষিক অর্থ কি? পারিভাষিক অর্থ হলো মিলন। ব্যাকরণে দ্বন্দ্ব শব্দের অর্থ হলো যুগ্ম বা জোড়া। খুবই গুরুত্বপূর্ণ এই তথ্যগুলি। দ্বন্দ্ব নামটি পাণিনির দেওয়া, এই তথ্যটিও খুব গুরুত্বপূর্ণ। দ্বন্দ্ব সমাসের ব্যাসবাক্যের সমসমান পদগুলি সাধারণত ও, এবং, আর ইত্যাদি সংযোজক অব্যয় পদ দ্বারা যুক্ত থাকে। কি বলছে? দ্বন্দ্ব সমাসের ব্যাসবাক্য কি করে চিনব? যে ব্যাসবাক্যের মধ্যে ও, এবং, আর এই সংযোজক অব্যয়গুলো আমরা পাবো, তাহলে সেটা নিশ্চিতভাবেই আমরা নির্ণয় করতে পারবো বা নির্ণয় করব সেটা হচ্ছে দ্বন্দ্ব সমাসের ব্যাসবাক্য। তবে একটা কথা, যে এই তিনটি সংযোজক অব্যয় পদের মধ্যে ও যে সংযোজক পদটি রয়েছে, অব্যয় পদটি রয়েছে, এর ব্যবহারই কিন্তু দ্বন্দ্ব সমাসের মধ্যে বেশি ব্যবহার করা হয়ে থাকে। এটিও খুব গুরুত্বপূর্ণ তথ্য। এখন আমরা জানব দ্বন্দ্ব সমাসের শ্রেণী বিভাগ সম্পর্কে। 1 নম্বরে রয়েছে দেখো সমার্থক দ্বন্দ্ব সমাস, বিপরীত আর্থক দ্বন্দ্ব সমাস 2 নম্বরে, 3 নম্বরে অলোপ দ্বন্দ্ব সমাস, 4 নম্বরে একশেষ দ্বন্দ্ব সমাস, 5 নম্বরে সমাহার দ্বন্দ্ব সমাস, 6 নম্বরে মিলনার্থক দ্বন্দ্ব সমাস, 7 নম্বরে বহুপদ নিষ্পন্ন দ্বন্দ্ব সমাস, 8 নম্বরে রয়েছে দেখো বিকল্পার্থক দ্বন্দ্ব সমাস। এখন আমরা এই ভাগগুলি সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করব। 1 নম্বরে আমরা কি বলেছিলাম? সমার্থক দ্বন্দ্ব সমাস। সমার্থক দ্বন্দ্ব সমাসটা কি? সমান অর্থবিশিষ্ট দুই বা তার অধিক পদ মিলিত হয়ে যে দ্বন্দ্ব সমাস গঠিত হয় তাকে সমার্থক দ্বন্দ্ব সমাস বলে। যেমন কি সমান অর্থবিশিষ্ট থাকবে দুটো পদেরই, এই সমসমান পদগুলি থাকবে, প্রত্যেকটি পদেরই কি থাকবে? সমান অর্থ বিশিষ্ট থাকবে। যেমন উদাহরণ দিলেই ব্যাপারটি ক্লিয়ার হবে। হাট ও বাজার। দেখো হাট একটা পদ, বাজার একটা পদ, সেই নিয়ম অনুযায়ী বলতে পারি হাট হচ্ছে পূর্বপদ, বাজার হচ্ছে পরপদ বা উত্তরপদ। তাহলে দেখো সমার্থক দ্বন্দ্ব সমাসের নিয়মটি কি আমরা শিখেছিলাম? যে সমান অর্থ বিশিষ্ট হবে, হাটও যা বাজারও কিন্তু তাই। দেখো সমান অর্থ কিন্তু এখানে বোঝাই রেখেছে, সেই জন্য কি হয়েছে? দেখো হাট ও বাজার, এটা হচ্ছে ব্যাসবাক্য, সমস্ত পদটা কি হয়েছে? হাট বাজার, বা সমাসবদ্ধ পদটা হয়েছে হাট বাজার। তাহলে দেখো সমার্থক দ্বন্দ্ব সমাসের নিয়মটি এখানে পালিত হয়েছে, তাহলে এটা নিশ্চিতভাবে কিন্তু সমার্থক দ্বন্দ্ব সমাসের উদাহরণ হয়েছে। হাট ও বাজার, এই যে ব্যাসবাক্যটি মাঝখানে যে ও রয়েছে সেটা আগেই বলেছি, এটা একটা সংযোজক অব্যয়। আর আমরা কি বলেছিলাম বা কি জেনেছিলাম ওখানে? যে দ্বন্দ্ব সমাসের ক্ষেত্রে সংযোজক অব্যয় দ্বারা কিন্তু ব্যাসবাক্য গঠিত হবে। তো এখানে কিন্তু সেটাই হয়েছে। চিঠি ও পত্র ব্যাসবাক্য ও রয়েছে দেখো সংযোজক অব্যয় মিলে কি হয়েছে? চিঠিপত্র। চিঠি পত্র পূর্বপদ উত্তরপদ সমান অর্থ বিশিষ্ট রয়েছে, তাহলে দ্বন্দ্ব সমাস সমার্থক দ্বন্দ্ব সমাসের উদাহরণ হয়েছে। ঠিক তেমনইভাবে পরবর্তী উদাহরণগুলো দেখো। কালি ও কলম মিলে কি হয়েছে? কালি কলম। শাক ও পাতা মিলে হয়েছে শাক পাতা। থালা ও বাসন মিলে হয়েছে থালা বাসন।
কাজ ও কর্ম কি হয়েছে কাজকর্ম, বাড়ি ও ঘর মিলে হয়েছে বাড়িঘর, কুলি ও মজুর হয়েছে কি কুলি মজুর, কোট ও কাছারি কি হয়েছে কোট কাছারি, গোলা ও বারুদ মিলে কি হয়েছে গোলা বারুদ। দেখো প্রত্যেকটি পূর্বপদ এবং উত্তরপদের মধ্যে অর্থগুলি যে রয়েছে প্রত্যেকটি অর্থই কিন্তু সমান অর্থ বিশিষ্ট হয়েছে বা সমান অর্থ বজায় রেখেছে। দেখো গোলা ও বারুদ একই, চেয়ার ও টেবিল চেয়ার টেবিল, ডাক্তার ও বদ্যি, এখানে বদ্যি বানানটা একটু ভুল হয়েছে, দেখো ব দয়জা ফালার রশ্মি হবে, বদ্যি মিলে কি হয়েছে ডাক্তার বদ্যি, পাহাড় ও পর্বত মিলে হয়েছে কি পাহাড় পর্বত। প্রত্যেকটি ব্যাসবাক্যে দেখো পূর্বপদ আর উত্তরপদ কি হয়েছে সমান অর্থ বজায় রেখেছে। এখন আমরা জানবো বিপরীতার্থক দ্বন্দ্ব সমাস সম্পর্কে। বিপরীত জানোই তোমরা, বিপরীত অর্থ বোঝায় মানে বহন করবে আর কি বা বোঝাবে। দেখো বিপরীত অর্থবিশিষ্ট দুই বা তার অধিক পদ মিলিত হয়ে যে দ্বন্দ্ব সমাস গঠিত হয় তাকে বিপরীতার্থক দ্বন্দ্ব সমাস বলে। যেমন কি শীত ও গ্রীষ্ম, শীতকালে যেমন আবহাওয়া থাকে গ্রীষ্মকালে কি তাই থাকে। দেখো শীতকালে আমরা কি ঠান্ডা অনুভব করি, ঠিক তেমনইভাবে দেখো গ্রীষ্মকালে কি করি গ্রীষ্মকালে কিন্তু আমরা গরম অনুভব করি। তাহলে শীত গরম দেখো বিপরীত অর্থ বহন করছে, মিলে কি হয়েছে শীত গ্রীষ্ম। জন্ম ও মৃত্যু, জন্ম মৃত্যু, আকাশ ও জমিন, আকাশ জমিন, ধনী ও দরিদ্র, ধনী দরিদ্র, দিবস ও রজনী, দিবস রজনী, জানা ও অজানা, জানা অজানা। দেখো প্রত্যেকটি কিন্তু পূর্বপদ আর উত্তরপদ কিন্তু বিপরীত অর্থ বজায় রেখেছে। তাহলে এগুলো কি হয়েছে এগুলো হয়েছে বিপরীতার্থক দ্বন্দ্ব সমাসের উদাহরণ। 3 নম্বরে রয়েছে দেখো অলোপ দ্বন্দ্ব সমাস। অলোপ কথার মানেই এখানেই তোমরা বুঝতে পারছো অলোপ যার লোপ হয় না বা লোপ পায় না। যে সমস্ত দ্বন্দ্ব সমাসের সমসমান পদগুলির বিভক্তি লোপ পায় না তাকে কি বলা হয় অলোপ দ্বন্দ্ব সমাস। যেমন হেসে ও খেলে, হেসে খেলে, দেখো হেসে শব্দটির ক্ষেত্রে কি হয়েছে হেসে এ বিভক্তি, খেলে এ বিভক্তি, কোনোটি কিন্তু দেখো সমস্ত পদে বা সমাসবদ্ধ পদে গিয়ে কিন্তু বিভক্তি লোপ পায়নি, তাহলে এটা অলোপ দ্বন্দ্ব সমাসের উদাহরণ হয়েছে। ঠিক তেমনইভাবে দেখো হাতে ও পায়ে, হাতে পায়ে, দুধে ও ভাতে, দুধে ভাতে, প্রত্যেকটি দেখো বিভক্তি কিন্তু লোপ পায়নি, সেই জন্য এই উদাহরণগুলো কি হয়েছে অলোপ দ্বন্দ্ব সমাসের উদাহরণ হয়েছে। ঠিক তেমনইভাবে দেখো 4 নম্বরে যাচ্ছে এখন আবার একশেষ দ্বন্দ্ব সমাস। যে সমস্ত দ্বন্দ্ব সমাসের সমসমান পদগুলি দুইয়ের অধিক এবং যে কোনো একটি সমসমান পদের বহু বচনান্ত পদের একটি মাত্র পদ অবশিষ্ট থাকে তাকে একশেষ দ্বন্দ্ব সমাস বলে। অন্যগুলো পদ থাকবে সেখান থেকে যখন এক পদে মিলিত হবে সেটা কিন্তু কি বলছে যে বহু বচনান্ত পদের একটি মাত্র পদ অবশিষ্ট থাকবে, তাকে আমরা কি বলবো একশেষ দ্বন্দ্ব সমাস। যেমন তুমি ও সে, তুমি মানে তোমাকেও বোঝাচ্ছে, সে তাকেও বোঝাচ্ছে, মিলে কি হলো তোমরা, দেখো এক পদে গিয়ে এক পদ বিশিষ্ট হলো। হ্যাঁ, আমি ও সে, আমরা, সে ও তিনি, তারা, তুমি ও আমি, আমরা, সীতা ও গীতা, সীতারা, রাম শ্যাম ও যদু, রামেরা। দেখো এখানে প্রত্যেকটি উদাহরণের ক্ষেত্রে কি হয়েছে বহু বচনান্ত পদটি এক পদে পরিণত হয়েছে, এক পদ বিশিষ্ট হয়েছে। পরে রয়েছে দেখো বাবা কাকা ও জ্যাঠা বাবারা। আমরা বলি না যে আমার বাবারা হচ্ছে 3 ভাই বা 4 ভাই, সেক্ষেত্রে বাবা কাকা জ্যাঠা মিলে কি হলো বাবারা, এক পদ বিশিষ্ট হয়ে গেল। 5 নম্বরে রয়েছে দেখো সমাহার দ্বন্দ্ব সমাস। যে দ্বন্দ্ব সমাসে সমসমান পদগুলির প্রত্যেকটির অর্থ প্রধান না হয়ে সমষ্টিগত পদের অর্থই প্রধান হয় তাকে সমাহার দ্বন্দ্ব সমাস বলে। উদাহরণ দিলে ব্যাপারটি আরো ক্লিয়ার হবে। দেখো যেমন ঝড় ও বৃষ্টি, ঝড় বৃষ্টি, কি বলছে সমসমান পদগুলি প্রত্যেকটির অর্থ, মানে এখানে বলছে ঝড় প্রত্যেকটির অর্থ ঝড় আলাদা বৃষ্টি আলাদা এরকম না, প্রত্যেকটির অর্থ প্রধান না হয়ে সমষ্টিগত পদের অর্থে প্রধান হয়। ঝড় ও বৃষ্টি মিলে কি হলো ঝড় বৃষ্টি, এই যে ঝড় বৃষ্টি পদটি পরিণত হলো সমষ্টিগত পদটি, এই পদটির অর্থই কিন্তু প্রধান হয়েছে এখানে, সেটাই বলছে। চাল ও ডাল, চাল ডাল একসঙ্গে হলো, তাহলে এটা কি হলো এই উদাহরণগুলি সমাহার দ্বন্দ্ব সমাসের উদাহরণ হলো। 6 নম্বরে রয়েছে দেখো মিলনার্থক দ্বন্দ্ব সমাস। যেসব পদের পারস্পরিক মিল অর্থের দিক দিয়ে সার্থক সেগুলিকে মিলনার্থক দ্বন্দ্ব সমাস বলে। যেমন কি দম্পতি, জায়া ও পতি মিলে কি হলো দম্পতি, পারস্পরিক মিল
কোথায় রয়েছে, অর্থের দিক দিয়ে আবার কি সার্থক হবে সেটা। দম্পতি জায়া ও পতি মিলে দম্পতি, এখানে কিন্তু পারস্পরিক মিল রয়েছে পদগুলির। হরগৌরী, হর ও গৌরী, দেখো পারস্পরিক মিল রয়েছে, সেই জন্য এই উদাহরণগুলি মিলনার্থক দ্বন্দ্ব সমাসের উদাহরণ হয়েছে। এখন আমরা জানব 7 নম্বরে বহুপদ নিষ্পন্ন দ্বন্দ্ব সমাস। বহুপদ থেকে নিষ্পন্ন দ্বন্দ্ব সমাস, যে সমাস দুইয়ের বেশি পদের মিলনে সমাস হয় তাকে বহুপদ নিষ্পন্ন দ্বন্দ্ব সমাস বলে। যেমন এখানে রয়েছে, ব্যাস বাক্যটা আমি পরে লিখেছি, এক্ষেত্রে দেখো সত্য, তারপর রয়েছে শিব ও সুন্দর। এই যে পরপর 3টি পদ রয়েছে, এই 3টি পদ মিলে কি হলো, দেখো সত্য, শিব, সুন্দর। তাহলে এখানে বহুপদ রয়েছে, একের অধিক পদ রয়েছে, মিলে কি হলো, একটি পদে পরিণত হয়েছে, আর সেটা কি হয়েছে, বহুপদ নিষ্পন্ন দ্বন্দ্ব সমাস। সেক্ষেত্রে ঠিক তেমনইভাবে পরে রয়েছে দেখো শঙ্খ, চক্র, গদা ও পদ্ম, কি হলো মিলে, শঙ্খ, চক্র, গদা, পদ্ম। পরে রয়েছে দেখো রূপ, রস, গন্ধ ও স্পর্শ, মিলে কি হলো, রূপ, রস, গন্ধ, স্পর্শ। তাহলে এখানে বুঝতেই পারছো যে বহু পদ থাকবে বা অনেকগুলো পদ থাকবে, সেখান থেকে যে সমাসবদ্ধ পদটি আমরা পাবো, সেক্ষেত্রে কি হবে, সেই উদাহরণটি বহুপদ নিষ্পন্ন দ্বন্দ্ব সমাসের উদাহরণ হবে। 8 নম্বরে রয়েছে দেখো বিকল্পার্থক দ্বন্দ্ব সমাস। দুটির মধ্যে একটিকে বোঝানোর জন্য বিপরীত অর্থক দুটি শব্দের মধ্যে যে সমাস হয় তাকে বিকল্পার্থক দ্বন্দ্ব সমাস বলে। যেমন 10 না 20, 10-20। এক্ষেত্রে কি হলো, দেখো 10 না 20 কোনটা, সেক্ষেত্রে কি হলো, এটা হলো ব্যাস বাক্য, যে 10 না 20 মিলে কি হলো, 10-20। তাহলে বিকল্পার্থক হলো যে হয় 10 না হলে 20, বিকল্পার্থক। 9 নম্বরে রয়েছে দেখো অর্থপ্রকাশক দ্বন্দ্ব সমাস। অর্থপ্রকাশক দ্বন্দ্ব সমাস আবার বিভিন্ন রকমের হয়, সেগুলো পরপর একটু দেখছি আমরা। 1 নম্বরে রয়েছে দেখো অনুচর অর্থপ্রকাশক দ্বন্দ্ব সমাস। শুধু উদাহরণগুলো এখানে বলার চেষ্টা করছি। যেমন কাপড়, চোপড়, কাপড় ও চোপড়, চেয়ার, টেবিল, চেয়ার ও টেবিল, ঘটি, বাটি, ঘটি ও বাটি, লাঠি, সরকি, লাঠি ও সরকি। এগুলো হচ্ছে অনুচর অর্থপ্রকাশক দ্বন্দ্ব সমাসের উদাহরণ। 2 নম্বরে রয়েছে দেখো সহচর অর্থপ্রকাশক দ্বন্দ্ব সমাস। যেমন সর্দি, কাশি, সর্দি ও কাশি, খানা পিনা, খানা ও পিনা, গোফ, দাড়ি, গোফ ও দাড়ি, গান বাজনা, গান ও বাজনা। এগুলো হচ্ছে সবগুলোই সহচর অর্থপ্রকাশক দ্বন্দ্ব সমাসের উদাহরণ। দেখো আমরা সর্দি কাশি বলে থাকি, সহচর কাশি শব্দটি সর্দির সাথে, খানা পিনা, গোফ, দাড়ি, গান বাজনা, প্রত্যেকটি কি হচ্ছে, সহচর শব্দ, কিন্তু গানের সহচর শব্দ কি হচ্ছে, বাজনা। 3 নম্বরে রয়েছে দেখো বিকার অর্থপ্রকাশক দ্বন্দ্ব সমাসের উদাহরণ। যেমন জারি, জুড়ি, জারি ও জুড়ি, ঠাকুর, ঠকুর, ঠাকুর ও ঠকুর, লুচি, কুচি, লুচি ও কুচি, ফাঁক, ফোকর, ফাঁক ও ফোকর। এগুলো প্রত্যেকটি হচ্ছে বিকার অর্থপ্রকাশক দ্বন্দ্ব সমাসের উদাহরণ। দেখো এই উদাহরণগুলির মধ্যে ফাঁক, ফোকর, ফাঁক, ফোকর, ফোকর বলে কি কিছু হয়, কিন্তু আমরা দেখো অনেক সময় বলি যে ফাঁক, ফোকর, এটা কিন্তু বিকারগত অর্থ। যেরকম লুচি, কুচি, কুচিও কিন্তু হয় না, তবুও আমরা বলে থাকি লুচি, কুচি। ঠাকুর, ঠকুর, ঠাকুর হয়, ঠকুর হয় কি, দেখো এটা বলে থাকি। জারি, জুড়ি, দেখো এক্ষেত্রে জারি, জুড়ি, তাহলে জুড়িটা কি হচ্ছে, এই জারি শব্দের বিকার অর্থ প্রকাশ করছে। তাহলে এই প্রত্যেকটি উদাহরণই হচ্ছে বিকার অর্থপ্রকাশক দ্বন্দ্ব সমাসের উদাহরণ। 4 নম্বরে রয়েছে দেখো অনুকার অর্থপ্রকাশক দ্বন্দ্ব সমাস। যেমন জল, টল, জল ও টল, তেল, টেল, তেল ও টেল, চাটা, চা ও টা, পাখা, ফাঁকা, পাখা ও ফাঁকা। এখানে দেখো অনুকার, কোনো একটা শব্দ যখন আমরা উচ্চারণ করব তার পাশাপাশি আরেকটি শব্দ আমরা কিন্তু বলে থাকি। যেমন চাটা, টা বলে কিছু হয়, চাটা, চাটা খেয়ে নাও, এরকম। তেল, তেল, তেল বলে কিছু হয়, তেল হয়। তাহলে অনুকার শব্দ, তেলের অনুকার শব্দ আমরা সঙ্গে সঙ্গে আমরা কি বলছি, তেল বলছি। জল, টল, টল হয় কি, হয় না। এগুলো হচ্ছে সবই অনুকার শব্দ। আর এই ভাগগুলো কার চলছে, অর্থপ্রকাশক দ্বন্দ্ব সমাসের ভাগ। এখন আমরা জানব পদের দিক থেকে বা পদ গঠনের দিক থেকে দ্বন্দ্ব সমাস। যে পদ গঠনের দিক থেকে দ্বন্দ্ব সমাসের যে ভাগগুলি রয়েছে বা হয়, সেগুলো আমরা এখন একটু জানব। 1 নম্বরে রয়েছে দেখো বিশেষ্য ও বিশেষ্য পদের দ্বন্দ্ব সমাস। বিশেষ্য পদ আমরা জানি নাম পদকে বোঝাই, এখানে বলার প্রয়োজন মনে করছি না, শুধু উদাহরণটা দেখছি। যেমন বাবা, মা, বাবা একটা পদ, মা একটা পদ,
বাবা মা, বাবা মাটা কি হলো বাবা ও মা, এই যে ব্যাস বাক্য এখান থেকে সমস্ত পদ কি হলো বাবা মা। তাহলে বিশেষ্য পদ বাবা ও আরও একটি বিশেষ্য পদ মা মিলে কি হলো বাবা মা, হলো বিশেষ্য ও বিশেষ্য পদের দ্বন্দ্ব সমাস। ঠিক তেমনইভাবে ভাই ও বোন মিলে কি হলো ভাই বোন, দিন ও রাত মিলে কি হলো দিন রাত, গুরু ও শিষ্য মিলে কি হলো গুরু শিষ্য, নদ ও নদী মিলে কি হলো নদ নদী। দেখো প্রত্যেকটি ক্ষেত্রে কিন্তু কি হয়েছে পূর্বপদ আর উত্তরপদ বিশেষ্য পদ ও বিশেষ্য পদ রয়েছে। আর বিশেষ্য ও বিশেষ্য পদের দ্বন্দ্ব সমাসের উদাহরণ রয়েছে এগুলো। 2 নম্বরে রয়েছে দেখো বিশেষণ ও বিশেষণ পদের দ্বন্দ্ব সমাস। বিশেষণ পদও কি গুণ, ভালো মন্দ, দোষ, গুণ, এগুলোকে আমরা কি বলবো বিশেষণ বলবো। যেমন পণ্ডিত মূর্খ, এই পদটি কি সমস্ত পদটির ব্যাস বাক্য কি হবে পণ্ডিত ও মূর্খ। কি বলছে যে পণ্ডিত ও মূর্খ মিলে কি হলো পণ্ডিত মূর্খ। তাহলে পণ্ডিত বিশেষণ পদ, মূর্খও কিন্তু বিশেষণ পদ। সাদা বিশেষণ পদ, কালোও বিশেষণ পদ, মিলে কি হলো সাদা কালো। ঠিক তেমনইভাবে ধনী ও দরিদ্র মিলে কি হলো ধনী দরিদ্র। হিতা ও অহিত মিলে কি হলো হিতাহিত। এখন আমরা জানবো পরের ভাগে 3 নম্বরে, যেমন সর্বনাম ও সর্বনাম পদের দ্বন্দ্ব সমাস। সর্বনাম পদগুলো কি কি আমি, তুমি, সে, আপনি, এগুলো আর কি। তাহলে কি হবে তুমি ও আমি, তুমি একটা সর্বনাম পদ, আমি একটা সর্বনাম পদ, মিলে কি হলো তুমি আমি। এটা ওটা, নির্দেশক অনির্দেশকের ভাগগুলো তোমরা জানো সর্বনাম পদের। তাহলে এটা একটা সর্বনাম পদ, ওটা একটা সর্বনাম পদ, মিলে কি হলো এটা ওটা। যার তার, যার একটা সর্বনাম পদ, তার একটা সর্বনাম পদ, মিলে কি হলো যার তার হলো। এবার 4 নম্বরে কি রয়েছে দেখো ক্রিয়াপদ ও ক্রিয়াপদের দ্বন্দ্ব সমাস। যেমন ক্রিয়াপদ কি কোনো কিছু করা বোঝায়, হওয়া, খাওয়া, যাওয়া, মানে কাজ করা বোঝাবে। যেমন যাওয়া ও আসা, যাওয়া একটা কর্ম বোঝাচ্ছে, ক্রিয়া বোঝাচ্ছে, আসা একটা ক্রিয়া বোঝাচ্ছে, মিলে কি হলো যাওয়া আসা। দেখা ক্রিয়াপদ, আর রয়েছে কি শোনা, শোনা একটা ক্রিয়াপদ, মিলে কি হলো দেখা শোনা। নাচা ও কাদা মিলে কি হলো নাচা কাদা। চলা ও ফেরা মিলে কি হলো চলাফেরা। তাহলে দেখো ক্রিয়াপদ ও ক্রিয়াপদের মিলে কি হলো দ্বন্দ্ব সমাস হলো। তাহলে প্রত্যেকটি উদাহরণে কি হয়েছে ক্রিয়াপদ ও ক্রিয়াপদের দ্বন্দ্ব সমাসের উদাহরণ হয়েছে। আজকের ক্লাসটি এ পর্যন্তই। আজকের ক্লাসের বিষয় ছিল দ্বন্দ্ব সমাস আর সমাসের বিভিন্ন উপাদান সম্পর্কে বা সমাস কি। ক্লাসটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আশা করছি এই ক্লাসটি করার পর তোমাদের সমাস সম্পর্কে কিছুটা হলেও তোমাদের ক্লিয়ার হলো সমাস সম্পর্কে। আর তার পাশাপাশি তোমরা কিন্তু কোনো বই ফলো করে প্র্যাকটিস করতে থাকো। আশা করছি তাহলে সমাস সম্পর্কে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। আর এরপরে যে ভাগগুলি রয়েছে সমাসের, পরপর ধারাবাহিকভাবে আমরা এইভাবেই ক্লাসগুলি করতে থাকবো। সঙ্গে থেকো সবাই, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, ধন্যবাদ।